আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কোণের সাপেক্ষে বিন্দুর অবস্থান। ওকে, কোণের সাপেক্ষে কি বলছি ভাইয়া? দেখো, ধরো দুইটা রেখা দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী একটা সূক্ষ্মকোণ আছে, আরেকটা কি হবে বলো? স্থূলকোণ হবে। একটা সূক্ষ্মকোণ হবে, আরেকটা কি হবে? স্থূলকোণ হবে। এখন প্রশ্নে আমার একটা বিন্দু দেওয়া থাকবে। আমাকে বলবে যে সেই বিন্দুটা ওই দুইটা রেখার মধ্যবর্তী স্থূলকোণে অবস্থান করছে নাকি সূক্ষ্মকোণে অবস্থান করছে। তাহলে আমাকে কি বলবে যে বিন্দুটা রেখাটার মধ্যবর্তী স্থূলকোণে অবস্থান করে নাকি সূক্ষ্মকোণে অবস্থান করে। আমি আবারও বলছি, বিন্দুটা স্থূলকোণে নাকি সূক্ষ্মকোণে, এটা আমাকে বলতে হবে। তাহলে আমরা কিভাবে করব? আমি প্রথমে সলিউশন স্ট্র্যাটেজিটা লিখে দেই, এরপরে তোমাদেরকে বুঝাচ্ছি। খেয়াল করো কি বলছি আমি। প্রশ্নে দুটি রেখার সমীকরণ দেয়া থাকবে। ধরো এই যে এই দুটো রেখার সমীকরণ দেওয়া দেওয়া আছে এখানে। ওকে, আমি কি করব? আমাদেরকে একটা বিন্দু দিয়ে দিবে, বলবে যে সেই বিন্দুটা রেখাদ্বয়ের মধ্যবর্তী স্থূলকোণে নাকি সূক্ষ্মকোণে অবস্থিত তা যাচাই করো। তাহলে এই বিন্দুটা রেখাদ্বয়ের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে, সেটা আমাকে যাচাই করতে বলবে। তাহলে আমরা কিভাবে করব? দেখো, ধাপ এক, প্রথমে আমরা সরলরেখা দ্বয়কে L1 L2 নামকরণ করে দিব। আমরা খাতায় এভাবে লিখব যে এই রেখাটা, এটার নাম দিব আমরা L1, আর এটার নাম দিব আমরা L2। মানে এই এতটুকু অংশকে আমরা L1 ধরে নিব, আর এতটুকু অংশকে আমরা L2 ধরে নিব। ওকে, ধরার পরে এবারে আমরা যেটা করবো, বিন্দুটাকে পি ধরে নিব। আমরা L1P বের করবো। এখন L1P মানে কি? L1P মানে এই যে লাইন ওয়ান, যেটা সেই লাইন ওয়ানে আমরা পি বিন্দুটা বসাই দিব। লাইন ওয়ানে পি বিন্দুটি বসালে প্রাপ্তমান। এরপরে L2P কি? এই লাইন টু যেটা, সেখানে আমরা পি বিন্দুটা বসাবো, লাইন টু তে পি বিন্দুটি বসালে প্রাপ্তমান। দেন আমরা কি করব? A1 A2 প্লাস B1 B2 নির্ণয় করব। এটা কি? এই যে A1 A2 প্লাস B1 B2 গুণ করে এটার মান বের করব। এরপরে আমরা এই তিনটাকে গুণ করব, L1P L2P A1 A2 প্লাস B1 B2, এই তিনটা গুণ করে দেখবো তার চিহ্ন কি। যদি দেখি যে তার চিহ্ন পজিটিভ হচ্ছে, এটার চিহ্ন পজিটিভ হচ্ছে, তখন আমরা বলবো যে বিন্দুটা রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণে অবস্থান করে। তাহলে বিন্দুটা কোথায়? স্থূলকোণ। বুঝতে পারছো, জিরোর থেকে বড় 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 কোনটা বড় বললো? স্থূলকোণই তো বড়। ঠিক। আর যদি এটার মান জিরোর থেকে ছোট হয়, তখন বিন্দুটি কি হবে বলো? সূক্ষ্মকোণে অবস্থান করে। ওকে, তাহলে বিন্দুটি সূক্ষ্মকোণে অবস্থান করে। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই কি বলছে। এত বিন্দুটি এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণে অবস্থান করে, সেটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে প্রথমে রেখা দুইটা লেখো, সেগুলোর নামকরণ করো L1 L2। তাহলে আমরা এই যে প্রথম সমীকরণের এই অংশটাকে সবকিছুকে সমান চিহ্নের এক পাশে এনে আর এক পাশে শূন্য রেখে বাম পাশের এই অংশটাকে আমি L1 ধরলাম, আর এই অংশটাকে আমি L2 ধরলাম, আর একটা বিন্দু যেটা ছিল সেটাকে P ধরে নিলাম। আমরা কি করব? L1P বের করব। L1P মানে লাইন ওয়ানে পি বিন্দুটা বসাই দিলে প্রাপ্তমান। বলো, লাইন ওয়ানে যদি পি বিন্দুটা বসাই, তাহলে 3 × 2 -4 × y এর মান কত? 3 প্লাস 1 কত হচ্ছে? 6 - 12, তাহলে -6, তার সাথে 1 যোগ করলে কত? -5। এরপরে আমরা L2P নির্ণয় করব। তাহলে লাইন 2 তে পি বিন্দুটা বসাবো, তাহলে 4 × 2 মাইনাস 3 × 3 -2, তাহলে কত আসছে? 12 - 9, তাহলে কত? 3 থেকে 2 গেলে কত? 1। এরপরে আমরা A1 A2 প্লাস B1 B2 নির্ণয় করব। এটা কত আসছে বলো? A1 এর মান 3, A2 এর মান 4 প্লাস B1 এর মান -4, B2 এর মান -3, তাহলে কত হচ্ছে? 12 + 12 মানে কত? 24। এখন আমরা এই তিনটাকে গুণ করব, L1P L2P A1 A2 প্লাস B1 B2, এটার চিহ্ন দেখবো আমরা। তাহলে এখন বলো, সর্বসাকুল্যে টোটাল জিনিসটা গুণফলের মান কত আসছে? -5 × 1 × কত? 24। এখন আমি গুণ আর কষ্ট করে না করি, আমি একবারে বুঝতেই পারছি। দেখো, দুইটা প্লাস একটা মাইনাস, সর্বসাকুল্যে অ্যান্সারটা তো নেগেটিভ আসছে। অ্যান্সারটা কি আসছে? নেগেটিভ আসছে, মানে জিরোর থেকে ছোট। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি পজিটিভ হয় তাহলে স্থূলকোণে, নেগেটিভ হলে সূক্ষ্মকোণে। এই যে দেখো, এই যে নেগেটিভ হলে কি, জিরোর থেকে ছোট হলে কি, সূক্ষ্মকোণে অবস্থান করে। তাহলে যেহেতু এটার মান নেগেটিভ, তাহলে অতএব বিন্দুটি রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণে অবস্থান করে। ঠিক আছে, আশা করছি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে কি করবা?
এই ধরনের প্রশ্ন আসলে প্রথমেই এই যে L1P বের করবা, তারপরে L2P বের করবা, তারপরে A1 A2 প্লাস B1 B2 বের করবা। যদি এই তিনটার গুণফলের মান জিরোর থেকে বড় আসে, পজিটিভ আসে, তখন স্থূলকোণে অবস্থান করে। আর যদি জিরোর থেকে ছোট বা নেগেটিভ আসে, তাহলে ওই বিন্দুটা রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণে অবস্থান করে। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে পারবা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে ভাইয়া সবই বুঝলাম, কিন্তু ভাইয়া আপনি যে বলছেন এই কথার সত্যতা কি? যে ভাই L1P আচ্ছা হলো, বের করলাম, L2P বের করলাম, A1 A2 প্লাস B1 বের করলাম, বের তো করতেই পারবো, গুণও করলাম, কিন্তু এটার মান যদি পজিটিভ হয় তবেই কেন বিন্দুটা স্থূলকোণে অবস্থান করবে, আর এটার মান যদি নেগেটিভ হয় তবেই কেন বিন্দুটা সূক্ষ্মকোণে অবস্থান করবে? সেটার কারণ কি? সেই কারণটা একটু আমাদেরকে বলেন। তাহলে আমি জানতে চাচ্ছি যে কেন এটা হলে স্থূলকোণে, কেন এটা হলে সূক্ষ্মকোণে অবস্থান করে। তো তার আগে আমি বলে রাখি, কারণ তোমাদের জানার দরকার নাই, পরীক্ষায় আসবে না, বোর্ড পরীক্ষায় আসবে না, জীবনেও লাগবে না, যদি কিনা তুমি বড় হয়ে পড়াইতে চাও। তুমি যদি বড় হয়ে পড়াতে চাও তাহলে জানতে হবে, তোমাকে শিখতে হবে। ওকে, তো অনেকে হয়তো বুঝবা না, ভিডিওর একটুকু বুঝলে তোমার কাজ শেষ। আমি পরের অংশে যে প্রমাণটা আমি দেখাবো অনেকের মাথায় ঢুকবে না, বা অনেক চাপ পড়বে, অনেক কষ্ট হবে, এই ভাই কি বুঝাচ্ছে এইসব। হ্যাঁ, চাপ নেওয়ার দরকার নেই, ওগুলো তোমার পরীক্ষায় আসবে না, স্কিপ ইট, স্কিপ করে যাও, তুমি পরের ভিডিওতে চলে যাও। আর যারা শুধুমাত্র জানতে চাও, শিখতে চাও, দেখতে চাও, তারাই দেখো আমার সাথে সাথে। ওকে, আমি কি বললাম, আমরা দেখতে যাচ্ছি কেন এটা হলেই স্থূলকোণে অবস্থান করে, কেন এটা হলেই সূক্ষ্মকোণে অবস্থান করে, সেই কারণটা। তাহলে চলো, খেয়াল করো। আমি প্রথমত বিন্দুটাকে, ধরো এই যে যে বিন্দুটা দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ, এটা সূক্ষ্মকোণ, এটা কি স্থূলকোণ। তাহলে বিন্দুটা কোথায় থাকছে? এখানে স্থূলকোণে প্রথমটা বিন্দুটা থাকছে কোথায়? তাহলে এই বিন্দুটার নাম আমি দিলাম এবি, এটার নাম দিলাম আমি সিডি, একইভাবে এটার নামও দিলাম আমি এবি, এটার নাম আমি দিলাম সিডি। আর বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি পি, বিন্দুটা হচ্ছে কি আমার পি। ওকে, তাহলে বিন্দুটা হচ্ছে আমার পি বিন্দু, এখানেও বিন্দুটার নাম কি বলো? পি। এখন আমি পি বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব টানতে চাচ্ছি। পি বিন্দু থেকে, আচ্ছা এবি রেখা সিডি রেখার সমীকরণগুলো লিখে ফেলি। যে এবি রেখার সমীকরণ হচ্ছে, ওকে, এটা শুধু এইটার জন্য না, এটা ওইটার জন্য সঠিক। হ্যাঁ, এটা এই তথ্যটা ওইটার জন্য আমি লিখলাম। ওকে, তো এখন আমি দেখো এবি রেখার সমীকরণ এটা, তাহলে তোমরা বলো তো এবি এর ঢাল কত? এবি এর ঢাল, আমি এবি এর ঢাল লেখার সূত্র তোমাদের শিখিয়েছিলাম, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত? a1, তাহলে মাইনাস a1 বাই কি হবে? b1। আচ্ছা, এখন আমি পি বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব টানতে চাচ্ছি, সেই লম্বটার নাম আমি দিলাম পিএম, এটার নাম দিলাম আমি এম। তাহলে পিএম আমি কি টেনেছি বলো? লম্ব। তাহলে আমি কি বলতে পারি না এখানে পিএম লম্ব কে? এবি। তাহলে অতএব পিএম এর ঢাল কত হবে? পিএম মানে আমাদের প্রাইম মিনিস্টার, তার ঢাল কত? তার ঢাল হচ্ছে, হ্যাঁ দেখো, লম্ব রেখার ঢাল আমি তোমাদেরকে বলেছিলাম, দুইটা রেখার লম্ব রেখার ঢালের গুণফল -1, আর শর্টকাটটা কি ছিল আমাদের? এর ঢাল যা, এটা a1 ছিল, সরি, এর ঢালটাকে উল্টাবা, চিহ্নটাকেও পাল্টাবা। লম্ব রেখার ঢাল নির্ণয়ের জন্য ঢালটাকে উল্টাবা, চিহ্নটাকেও কি করবা বলো? পাল্টাবা। তাহলে ঢালটাকে উল্টালে চিহ্নটা পাল্টালে কি হবে বলো? b1/a1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম পিএম এর ঢাল, পিএম এর ঢাল। এখন এটা তথ্য, সেটা হচ্ছে পিএম কে যদি আমি বর্ধিত করি তবে কি এই সিডি কে এন বিন্দুতে ছেদ করে। এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে তুমি পি থেকে এবি এর উপরে একটা লম্ব টানো এম, কিন্তু তুমি যখন সিডি এর উপরে টানবা, এবার এটা কিন্তু উল্টা দিকে টানতে হবে। মানে এই ক্ষেত্রে পিএম কে বর্ধিত করলেই হচ্ছে, আর এই ক্ষেত্রে এমপি কে বর্ধিত করতে হবে, মানে এমপি কে বর্ধিত করলে এখানকে এন বিন্দুতে ছেদ করবে। এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে পি থেকে পিএমও যেদিকে, পিএনও কি সেদিকে না। তাহলে পিএম এর দূরত্বটাও যদি পজিটিভ হয় তাহলে পিএন এর দূরত্বটাও কি হবে? পজিটিভই হবে, দূরত্ব বলছি সরণটা। আর এই ক্ষেত্রে পিএমটা যদি পজিটিভ হয় তাহলে পিএনটা কি হতে হবে? নেগেটিভ হতে হবে, কেননা পি থেকে পিএম ওইদিকে, পিএন কি এইদিকে। দেখো পিএম এখানে শর্টে আমি বলে রাখি, এখানে পিএমটাও যেদিকে, এই প্রথম কেসে, হ্যাঁ এটা আপাতত স্কিপ করবো, এত গুরুত্ব দিয়ে বোঝার দরকার নাই। পিএম পিএন, আর এখানে পিএম পিএন, এই ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে পিএম পিএন দুজনে একই দিকে, দেখো দুজনে, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, তার মানে দুজনের চিহ্ন কি? সেম। আর এই ক্ষেত্রে পিএমটা যদি উপরের দিকে আর পিএনটা কোন দিকে বলো? নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে দিকটা বিপরীত হয়ে যাচ্ছে, মানে চিহ্নটা আলাদা। মানে এখানে কিন্তু প্লাস মাইনাসের খেলাটা হবে আমাদের। ঠিক আছে, এবারে আসো আমরা, আচ্ছা কি গেল, এটা চলে গেল কেন? পিএম, হ্যাঁ পিএম লম্ব এবি ছিল, তাহলে পিএম এর ঢাল কত? b1/a1। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা কি এই সূত্রগুলো জানো না? আমি তোমাদেরকে পড়াই নাই যে একটা রেখার ঢাল যদি আমরা জানি, সেই রেখার উপরস্থ
এক্স কমা ওয়াই বিন্দু হতে এক্স কমা ওয়াই বিন্দু হতে আর একক দূরবর্তী, যে আর একক দূরবর্তী এই বিন্দুর স্থানাঙ্ক কত? এটা যদি x1 y1 হয়, x1 y1 হতে আর একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক কি? x1 প্লাস আর কস থেটা কমা y1 প্লাস আর সাইন থেটা। ওকে, এটা তো আমরা তোমাদেরকে পড়াইছিলাম অনেক আগে। তাহলে কোন রেখার ঢাল যদি তুমি জানো, তাহলে তথ্যগুলো খেয়াল রেখো। ঢাল জানো, উপরস্থ বিন্দু x1 y1, সেখান থেকে আর একক দূরবর্তী। এখন তুমি যদি আজকে প্রথম আমার এই ভিডিও দেখো, এখন তোমার স্যার পড়াইছে কিনা আমি জানি না, কিন্তু আমি পড়াইছি, আমার ভিডিওগুলো যদি তুমি সিকোয়েন্সলি দেখো, তুমি এটা ধরতে পারবা যে কোন বিন্দুর ঢাল জানা উপরস্থ বিন্দু x1 y1 হলে সেখান থেকে আর একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে এই x1 প্লাস আর কস থেটা, y1 প্লাস আর সাইন থেটা। ওকে, আচ্ছা, এটা আমি ব্যবহার করবো এখনই। আমি মুছে ফেললাম আবার। তো এখন ঢাল b1 a1, ঢাল মানে কি বলতো? ঢালটাকে আমি tan থেটা কল্পনা করি। তাহলে tan থেটা মানে কি? tan থেটা মানে হচ্ছে b1/a1। তাহলে তোমরা আমাকে বলো sin থেটা মানে কত হবে? sin থেটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে b1 বাই অতিভুজের মান কত? √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। আমি কিন্তু এত গভীর ব্যাখ্যা দিব না যে এগুলো আবার কিভাবে আসছে, কারণ আমি ধরে নিচ্ছি যারা ভিডিওর এই জায়গাটা দেখছো তাদের যথেষ্ট মেধা আছে, যথেষ্ট জানার আকাঙ্ক্ষা আছে, এই জন্য দেখতে এসেছো। হ্যাঁ, এটা বুঝতেই পারবা তোমরা নিজেরা। এবারে আসো cos থিটা। হ্যাঁ, cos থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে a1 বাই √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো একটু দেখতে বড় বড় লাগছে, বারবার এত বড় বড় করে লিখতে গেলে আমার একটু কষ্ট হবে। তাই আমি একটু এগুলোকে সহজ করে ফেলি। ঠিক আছে, আমি এগুলোকে একটু সহজ করে ফেলতে চাচ্ছি। সহজ বলতে আমি এই যে ধরো b1, এইটাকে আমি ধরে নিব p, এইটাকে আমি ধরে নিব কি? p। এই যে 1 বাই এটাকে আমি ধরে নিচ্ছি p। তাহলে এখানেও কি হবে? cos থিটার মান a1 p, a1 p। আচ্ছা, আমার ওই সাইডে লিখতে হবে, তো আমি এই তথ্যগুলোকে আমি একটু নিচে লিখি। এই তথ্যগুলোকে আমি এই পাশে নিচে লিখি। হ্যাঁ, cos থিটা ইকুয়াল টু তাহলে কি হবে? a1 p। ওকে, তাহলে p বলতে আমি কি বললাম? p টা আমি কত ধরেছি বলো? p টাকে আমি ধরে নিয়েছি কাকে? এই যে 1 বাই √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এইটাকে আমি p ধরে নিয়েছি। তাহলে এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, এইটা যদি এই পাশে চলে আসে, এটাকে যদি আমি এই পাশে পাঠাই এবং বর্গ করি, কি করি? বর্গ করি, তাহলে কি হবে? p স্কয়ার ইন্টু a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল টু কত? 1 থাকছে না? 1 মানে কি সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা না? আচ্ছা, লিখলাম, থাকুক এটা, আমি আস্তে আস্তে এই জায়গাতে আসছি। এখন আমরা যে জায়গাতে ছিলাম, আমি তোমাদেরকে একটা তথ্য বলেছিলাম। আচ্ছা, এটাকে আমি একটু উপরে তুলে দিই, আমার জায়গা অনেক লাগবে, মানে বোর্ডটা ছোট হয়ে গেছে। মানে ছোট না, আসলে প্রমাণটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমি 2 পেজে গেলে তোমরাও বুঝবে না, বারবার পেজ উল্টাইলে। দেখো, আমি তোমাদেরকে একটু আগে বললাম x ইকুয়াল টু কি? x1 প্লাস আর cos থেটা, আর y ইকুয়াল টু কি? y1 প্লাস আর sin থেটা। এটা আমরা তোমাদেরকে শিখাইছি। তাহলে এখন বলো, আমি যদি ধরে নেই এই এতটুকু হচ্ছে r1, আর এই p থেকে pn এইটা হচ্ছে r2। ওখানে তো আমি জেনারেলি r লিখছি, কিন্তু এই দূরত্বটুকু তো আমি r1 ধরে নিলাম, এই দূরত্বটুকু r2 ধরে নিলাম। আর এখানে আমি এই যে এই দূরত্বটুকু তাহলে কি r1, আর এই দূরত্বটুকু কি বলো? r2। ওকে, তাহলে r1 r2। এখন এইখানেই খেলাটা, সেটা হচ্ছে এখানে r1 r2 কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখো, দুইজন দুই দিকে, তাহলে r1 r2 এখানে কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, আর এখানে r1 r2 কি একই চিহ্ন বিশিষ্ট, যেহেতু একই দিকে। এটা মাথায় রেখো। এখন r1 r2, তাহলে আমরা এই সূত্রে r এর জায়গায় জাস্ট কি লিখবো? r1 r2। কারণ আমি এই যে m এর স্থানাঙ্ক লিখতে চাচ্ছি n এর স্থানাঙ্ক। তাহলে বলো m এর স্থানাঙ্ক কত হবে? m এর স্থানাঙ্ক ওই যে x1 প্লাস এই যে p বিন্দুটাকে তুমি ধরে নাও x1 y1, এটা ধরে নাও p বিন্দুটা। p বিন্দু তো একটা বিন্দু, তাহলে p বিন্দু যদি x1 y1 হয়, তাহলে m বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x1 প্লাস r cos, r এর জায়গায় কি লিখবো এবার? r1। তাহলে r1 cos থিটা, আর y1 প্লাস কি হবে? r1 sin থিটা। ওকে, এখন cos থিটা মানে কি ছিল বলো? cos থিটা মানে ছিল a1p, sin থিটা মানে ছিল কি? b1p। সেগুলো একটু বসায় দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? একবারে x1 প্লাস r1। এখন cos থিটার বদলে আমি লিখতে চাচ্ছি কি? এই বড় মানটা না লিখে, আমি এটা লিখবো, তাহলে কি হবে? a1p কমা আর y1 প্লাস r1 sin থিটা। এই যে sin থিটার মান কত লিখবা? sin থিটার মান b1p, তাহলে b1p। ওকে, এটা আমরা লিখে ফেললাম। ঠিক একই ভাবে n এর স্থানাঙ্ক যখন লিখবো, n এর স্থানাঙ্ক কি হবে বলো? x1 প্লাস, যেহেতু এটার মান কত ধরেছো? r2, মান কত ধরেছো? r2, তাহলে n এর স্থানাঙ্ক কি হবে? x1 প্লাস r2 cos থিটা, y1 প্লাস r2 sin থিটা।
ওকে, এবার একইভাবে cos θ sin θ এর মানটা বসায় দাও, তাহলে কি হবে x1 প্লাস r2। cos θ এর মান কি হবে, cos θ এর মান এই যে cos θ এর মান এখানে পেয়েছিলাম a1p, তাহলে কি হবে a1p, আর y1 প্লাস r2 b1p। ওকে, আমরা মানগুলো লিখলাম, m n এর স্থানাঙ্কটা লিখলাম, কি লিখলাম m n এর স্থানাঙ্ক। এখন বলো তো m বিন্দুটা কি, m বিন্দুটা কি, এই যে এটা তো m, m কি ab রেখার উপর অবস্থিত না, তাহলে m ab এর উপর অবস্থিত, ab এর উপর অবস্থিত, ab এর উপর অবস্থিত, তাহলে m দ্বারা কি ab টা সিদ্ধ হবে, তাহলে m বিন্দু দ্বারা আমি ab রেখাকে সিদ্ধ করে দিব। তাহলে m বিন্দু দ্বারা যদি আমি ab কে সিদ্ধ করি, ab এর সমীকরণ ছিল এইটা, তাহলে সিদ্ধ করো, এই যে ভুজ গঠিত এরা, তাহলে বসায় দাও a1 ইন্টু x এর মান কত হবে, x এর মান হবে এই যে x1 প্লাস r1 a1p প্লাস b1 ইন্টু y, y এর মানটা কত বসাবা y1 প্লাস r1 b1p। ওকে, প্লাস কি বলো এখানে c1 ইকুয়াল টু কত 0। এটা কার মান, এটা এই যে এখানে বসাই দিলাম আমরা, m বিন্দুটা বসাই দিয়ে এই মানটা পাচ্ছি। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে এখান থেকে আমি r1 এর মানটা বের করতে যাচ্ছি, কি বের করতে যাচ্ছি r1 এর মানটা, তাহলে খেয়াল করো, তাহলে আমরা এই জিনিসটা পেলাম যে r1 এর মান এটা। আর এখানে দেখো এই যে p থাকছে, এই যে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ারের মানটা কত, দেখো এখানে আমরা এটাও বের করেছিলাম, এই যে a1 স্কয়ার, এই যে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এটার মান কত, এই p স্কয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে কি 1 বাই p স্কয়ার থাকবে না, p স্কয়ারটা ওই পাশে চলে গেলে কি 1 বাই p স্কয়ার, তাহলে কি হবে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার মান 1 বাই p স্কয়ার। তাহলে আমি সেটাও যদি বসাই দিই, তাহলে এখানে যদি একবারে বসাই 1 বাই p স্কয়ার, p কেটে গেলে নিচে p থাকবে, সে নিচের পিটা লাফ দিয়ে উপরে উঠে গেলে কি হবে p ইনটু এটা থাকবে, তাহলে কি থাকবে দেখো মাইনাস p ইনটু ax1 প্লাস by1 প্লাস c1। এটা কার মান পেলাম ভাইয়া, r1 এর মান। ঠিক একই ভাবে আমি বলতে পারবো না এই যে n বিন্দু যেটা পেয়েছি, n বিন্দু, সেই n বিন্দুটা কোথায়, n বিন্দুটা কি এই যে সিডি রেখার উপর অবস্থিত, তাহলে n বিন্দুটা দ্বারা কি সিডি রেখাটা কি হবে সিদ্ধ হবে, তাহলে n বিন্দুটা দ্বারা আমি কি করব সিডি রেখাটাকেও সিদ্ধ করে দিব, সেখান থেকে আমি r2 এর মান পেয়ে যাব, r2 এর মান পেয়ে যাব। তাহলে আমি সিদ্ধ করে r2 এর মানটা বের করে ফেলি, খেয়াল করো, তাহলে খেয়াল করো আমরা r2 এর মান এটা পেলাম, তাহলে আমাদের r1 এর মান এটা, r2 এর মান এটা, আমরা r1 আর r2 কে গুণ করে দিব, r1 আর r2 কে আমরা গুণ করব, তাহলে বলো r1 ইনটু r2 যদি আমরা করি, তাহলে r1 এর মানটা কত ছিল, r1 এর মান ছিল এই যে এইটা, এটার সাথে গুণ হবে কি r2 এর মান, এই যে r2 এর মান কোনটা এই যে এইটা, তাহলে এটা যদি চলে আসে, তাহলে খেয়াল করো এখানে একটা মাইনাস থাকছে, কিন্তু সেই মাইনাস মাইনাস তো কেটে যাবে, কেটে গেলে কি থাকবে এই যে উপরের পি নিচের পিও কেটে যাবে, তাহলে কি থাকবে r1 r2 এর মানটা থাকবে, উপরে থাকবে ax1 প্লাস by1 প্লাস c1 ডিভাইডেড বাই ইনটু কে থাকবে যে এই পাশে থাকবে a2x1 প্লাস b2y1 প্লাস c2 ডিভাইডেড বাই নিচে কি থাকবে a1 a2 প্লাস b1 b2। ওকে, এখন খেয়াল করো, এখন এই জিনিসটাকে আমি নিচে আবার লিখলাম, এবং লেখার সময় আমি একটা কাজ করছি, আমি এই জিনিসটাকে উপরে জোর করে একবার এক্সট্রা লিখবো, এই জিনিসটাকে আমি জোর করে উপরে একবার এক্সট্রা লিখবো, তাহলে a1 a2 প্লাস b1 b2, তাহলে নিচে কি এটার স্কয়ার লিখতে হবে না, নিচে এটার স্কয়ার লিখে দিলাম। ওকে, এখন এই টার্ম নিয়ে আমার কোনো ঝামেলা নাই, এই টার্মটা তো অলওয়েজ পজিটিভ, এই যে এই টার্মটা তো অলওয়েজ কি হবে বলো পজিটিভ, যেহেতু স্কয়ার আছে এটা কি অলওয়েজ পজিটিভ। এখন তার থেকে আমি উপরটাকে এত কঠিন ভাবে না ভেবে একটু সহজ ভাবে ভাবি, এই যে এই জিনিসটা কি বলতো ax1 প্লাস by1 প্লাস c1 মানে কি এই রেখাতে x1 y1 বিন্দুটা বসালে প্রাপ্তমান না, তাহলে এইটা আমার কি বলতো, আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, এটা কি আমার l1p ইনটু এইটা কি আমার l2p, l2p এই যে দ্বিতীয় লাইনে আমার p বিন্দুটা বসালে মান, আর এইটা কি a1 a2 প্লাস b1 b2 থাকুক a1 a2 প্লাস b1 b2। আর নিচের টানে ঝামেলা নাই, নিচের এই জিনিসটা অলওয়েজ তো পজিটিভ, এটা যাই হোক মান পজিটিভ এটার যেহেতু হোল স্কয়ার আছে। ওকে, এখন খেয়াল করো এখানে আমার r1 r2 গুণ আকারে আছে, এই যে দেখো এখানে r1 r2 কি আকারে আছে গুণ আকারে আছে, আর এইটা পেয়েছি। এখন তোমরা আমাকে বলো, আমি দেখতে পাচ্ছি ভাইয়া যখন পিএম পিএন দুই দিকে, মানে দুই দিকে পিএম উপরের দিকে পিএন নিচের দিকে, তখন এই পি বিন্দুটা কোথায় থাকছে সূক্ষ্মকোণে থাকছে। And বলতে পারো ভাই আপনি তো চিত্রে সূক্ষ্মকোণ দেখাচ্ছেন, চিত্রতে এটা স্থূলকোণ দেখানো যায় না, আমি চিত্রটা অনুযায়ী সূক্ষ্মকোণই, কেননা আমি এটাকে সূক্ষ্মকোণ ধরেই কিন্তু আমি এটাকে পিএম ওইদিকে হয়েছে পিএন এইদিকে হয়েছে, যদি স্থূলকোণ হতো
যদি স্থূলকোণ হতো তখন কিন্তু পিএম পিএন একই দিকে হতো, আর1 আর2 একই দিকে মুখ করে থাকতো। এখন খেয়াল করো, আর1 আর2 এই ক্ষেত্রে কি একই দিকে মুখ করে না? আর1 আর2 একই দিকে মুখ করে, তার মানে এই ক্ষেত্রে কি বলো, আর1 আর2 একই দিকে মুখ করা মানে কি, আর1 এর মানও যদি পজিটিভ হয়, এখানে আমি ভাবতে পারি আর1 এর যেহেতু একই দিকে, এটার যদি পজিটিভ হয় তাহলে এটাও কি পজিটিভ। তাহলে দুইটাই যদি পজিটিভ হয়, আর1 আর2 গুণ করলে কি এই জিনিসটাও কি পজিটিভ হচ্ছে না? তাহলে আর1 আর2 কি পজিটিভ হচ্ছে। তাহলে যদি আমি বলি যে স্থূলকোণে অবস্থান করতে হবে, এই জিনিসটাকে স্থূলকোণে অবস্থান করতে হবে, তাহলে আর1 আর2 দুটোই পজিটিভ, তাহলে এই টোটাল জিনিসটাও কি পজিটিভ। এই জিনিসটা পজিটিভ মানে কি, এই জিনিসটা পজিটিভ মানে এই যে এই জিনিসটার মানও কি হবে, হতে হবে পজিটিভ হচ্ছে। এটা তো পজিটিভই। এই L1P L2P A1 A2 প্লাস B1 B2 এটাও কি হচ্ছে, পজিটিভই হচ্ছে। তাহলে এইটা পজিটিভ যখন হচ্ছে তখনই আর1 আর2 দুজনেই পজিটিভ হচ্ছে। এইটা পজিটিভ হচ্ছে মানে কি, এটা পজিটিভ হচ্ছে মানে কি, এই যে স্থূলকোণে পি বিন্দুটা কোথায়, এই যে এখানে কিন্তু স্থূলকোণ ধরে নিয়েছিলাম আমরা। তাহলে আমি বলতে পারি যে L1 L2 ইন্টু L2P ইন্টু A1 A2 প্লাস B1 B2 এইটা যদি পজিটিভ হয়, এইটা যদি পজিটিভ হয়, তাহলে পি বিন্দুটা কোথায় বলো, এই যে স্থূলকোণে অবস্থান করছে। আর যদি এই যে সূক্ষ্মকোণে অবস্থান করতে হয়, সেখানে আমি শুরুতে তোমাকে বলেছিলাম পিএম উপরের দিকে হলে পিএন নিচের দিকে, তাহলে আর1 এর মান, এই আর1 এর মান যদি পজিটিভ হয়, আর2 এর মান নেগেটিভ, তুমি আর1 কে নেগেটিভ ধরলে আর2 কে পজিটিভ বলবা। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এই আর1 আর2 এর গুণফলটা তখন কি হয়ে যাচ্ছে বলো, নেগেটিভ হচ্ছে না? এই জিনিসটা নেগেটিভ হচ্ছে মানে কি, এইটার মান নেগেটিভ হচ্ছে, আর এইটার মান নেগেটিভ হচ্ছে, তখন বিন্দুটা কোথায় থাকছে, সূক্ষ্ম কোণে থাকছে। আর এটাই তো আমার সিদ্ধান্ত ছিল যে এইটার মান যদি পজিটিভ হয়, পজিটিভ হয় তখন কি স্থূল কোণে, আর এইটার মান যদি নেগেটিভ হয় তখন কোথায়, সূক্ষ্ম কোণে। তো সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি। এই ব্যাপারগুলো বুঝলে ভালো, না বুঝলে মাথায় চাপ নেওয়ার দরকার নেই, কারণ এটা তোমার পরীক্ষায় লাগবে না কোনোদিনও। হ্যাঁ, যদি তুমি ভবিষ্যতে পড়াইতে চাও তখন লাগবে। তো তোমরা যে সেটা মনে রাখবা যে L1P ইন্টু L2P ইন্টু A1 A2 প্লাস B1 B2 এটার মান 0 থেকে বড় হলে বিন্দুটা কোথায়, স্থূলকোণে, আর এটার মান 0 থেকে ছোট হলে বিন্দুটা কোথায় থাকবে, সূক্ষ্মকোণে অবস্থান করবে। ওকে, আশা করছি সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।